8টি মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিন, খাদেম, 990টি মন্দিরের পুরোহিত সেবায়েত, 188টি বৌদ্ধ মন্দিরের অধ্যক্ষ উপাধ্যক্ষ মিলে 16,992 জন পেলেন মাসিক সম্মানী ও উৎসব ভাতা। প্রতিটি মসজিদে ইমাম বা খতিব মাসে 5,000, মুয়াজ্জিন 3,000 এবং খাদেম 2,000 টাকা করে মোট 10,000 টাকা পেলেন। অন্য উপাসনালয়ের পুরোহিত ও বিহার অধ্যক্ষরা 5,000 এবং সেবায়েত ও উপাধ্যক্ষরা 3,000 করে পেলেন মোট 8,000 টাকা। এছাড়া 2,000 টাকা করে দেয়া হয় উৎসব ভাতাও। আমার এই প্রাপ্তি আমার পরিবার সমাজ আমাকে সম্মানিত করবে। বর্তমান সরকারের এ ধরনের ভাতা প্রদান কার্যক্রম মাননীয় প্রধানমন্ত্রী যুগান্তকারী সিদ্ধান্ত। সরকারের ভাতা প্রদান কার্যক্রম সত্যি প্রশংসনীয়। অনুষ্ঠানে স্মারক চেক তুলে দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ভোটের কালি মুছে যাওয়ার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে তার সরকার। যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে রয়েছেন তাদের জন্য একটি সম্মানী বা আর্থিক সহায়তা কিংবা কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে আর্থিক বৈষম্য দূর করে আমরা সবাই মিলে একটু শান্তিতে একটু ভালোভাবে থাকব। ভোটের কালি নখ থেকে মোচনের আগেই আমরা আমাদের সকল প্রতিশ্রুতি ধারাবাহিকভাবে বাস্তবায়নের কাজ শুরু করেছি। সব ধর্মের মানুষ মিলে শান্তিপূর্ণ দেশ গড়ার প্রত্যয় জানান সরকার প্রধান। বলেন, জেলা উপজেলায় আইন শৃঙ্খলা রক্ষা কমিটির সদস্য হিসেবে একজন ধর্মীয় নেতাকে রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। কেউ যেন আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে না পারে। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সবাই মিলে ইনশাল্লাহ একটি শান্তিময় শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলব একসাথে। দেশের প্রতিটি নাগরিকের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার মাধ্যমে আমরা আমাদের দেশকে একটি শক্তিশালী ভিত্তির উপরে প্রতিষ্ঠিত করতে চাই, যাতে করে আর কোনো ফ্যাসিবাদ কিংবা তাদের তাবেদার অপশক্তি মানুষের স্বাধীনতা কেড়ে নিতে না পারে। আগামী 4 বছরে ধাপে ধাপে সব ধর্মীয় উপাসনালয়ের দায়িত্বপ্রাপ্তদের এ সম্মানের আওতায় আনবে সরকার। কর্মসূচি বাস্তবায়নে রাষ্ট্রের বার্ষিক ব্যয় হবে প্রায় 4,400 কোটি টাকা। সরকারি বা দেশি বিদেশি সংস্থার অনুদানপ্রাপ্ত ধর্মীয় প্রতিষ্ঠান এ সুবিধার বাইরে থাকবে। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। 30 এপ্রিল পর্যন্ত চলবে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন। আজ অধিবেশন শেষে এদের জন্য নেওয়া হবে বিরতি। অন্তর্বর্তী সরকারের সময় করা 133টি অধ্যাদেশ 30 দিনের মধ্যে নিষ্পত্তির সিদ্ধান্ত নিয়েছে সংসদের কার্য উপদেষ্টা কমিটি। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সংস্কার নিয়ে ফয়সালা হবে সংসদে। এদিকে রাষ্ট্রপতির ভাষণের উপর বিরোধী দল আলোচনা করবে বলে জানান বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। জাতীয় সংসদ 12 মার্চ শুরু হয় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। এই অধিবেশনে গঠন করা হয় 15 সদস্য বিশিষ্ট কার্য উপদেষ্টা কমিটি। শনিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত হয় কমিটির প্রথম বৈঠক। সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান সহ অন্য সদস্যরা। বৈঠকে প্রথম অধিবেশনের মেয়াদ, আলোচ্য সূচির পাশাপাশি অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা অধ্যাদেশ নিয়ে আলোচনা হয়। রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট 50 ঘন্টা আলোচনার সিদ্ধান্ত গৃহীত হয়। এপ্রিলের 30 তারিখ পর্যন্ত চলবে, এটাই সিদ্ধান্ত হয়েছে। 133টি অধ্যাদেশ এগুলো বিষয় আছে। আইনমন্ত্রী বলেন, সংবিধান সংস্কার পরিষদ নিয়ে আলোচনা হবে সংসদে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অন্তর্বর্তী সরকারের সময়ের 133টি অধ্যাদেশের জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। বলেন, সংস্কার নিয়ে ফয়সালা হবে সংসদে। সংবিধানে 30 দিন সময় আছে। প্রথম যেদিন উপস্থাপন করেছি তার থেকে আইনগত যে বাধ্যবাধকতা আছে, যে সময় আছে, সেই সময়ের মধ্যে আমরা যথাযথ পদক্ষেপ গ্রহণ করব। সংসদে বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিগুলো গঠিত হওয়ার আগ পর্যন্ত ট্রেডিশন অনুসারে এই বিশেষ কমিটি গঠিত হয়। তো অধ্যাদেশগুলো, বিলগুলো যেগুলোই আসবে এগুলো বিশেষ কমিটিতে পাঠানো হবে। সেখানে যাচাই বাছাই হয়ে তারপরে রিপোর্ট আকারে সংসদে উত্থাপিত হবে। সংবিধান সংস্কার পরিষদের বিষয়ে আলোচনা এটা ফ্লোরে হতে পারে, এখানে না। বিরোধী দলের চিফ হুইপ জানান, রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ জানাবে না বিরোধী দল, তবে আলোচনায় অংশ নেবেন তারা। কোন কারণে ওয়াকআউট করেছিলাম, কোন কারণে আমরা মনে করেছিলাম যে রাষ্ট্রপতি বক্তব্য দেওয়া অনুচিত এই সংসদে, তো সেই আমরা ধন্যবাদ দিব না, আমরা আমাদের বক্তব্যটা বলবো। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী 29 মার্চ থেকে সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকাল 3টায় বসবে জাতীয় সংসদের অধিবেশন। হাসান ওয়ালি, সময় সংবাদ,
ঢাকা। সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে রাজপথে নামার ঘোষণা দিয়েছে 11 দলীয় ঐক্য। শনিবার দুপুরে মগবাজারে জোটের বৈঠক শেষে এ ঘোষণা দেন জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। বলেন, রাষ্ট্রপতিকে বক্তব্য দেওয়ার সুযোগ দিয়ে সংসদকে কলুষিত করেছে বিএনপি। শনিবার সকালে দেশের বিদ্যমান পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় ঠিক করতে জরুরি বৈঠকে বসে জামায়াত ইসলামী সহ 11 দলীয় ঐক্যের লিয়াজো কমিটি। উপস্থিত ছিলেন দলগুলোর শীর্ষ নেতারা। বৈঠক শেষে জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, হ্যাঁ ভোটের পক্ষে প্রচার চালালেও বিএনপির এমপিরা সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি। রোববারের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশনের জন্য বৈঠক না ডাকলে রাজপথে নামার ঘোষণা দেন তিনি। সরকার গঠনের পর আপনারা সেই জায়গায় থেকে টার্ন নিয়েছেন, যেটা জাতির সাথে এক ধরনের প্রতারণা বা বিশ্বাসঘাতকতা। আগামীকালের মধ্যে যদি অধিবেশন ডাকার জন্য উদ্যোগ গ্রহণ না করা হয়, জনগণকে সাথে নিয়ে আমরা রাজপথের আন্দোলনে যেতে বাধ্য হব। হামিদুর রহমান আজাদ আরো বলেন, 11 দলীয় ঐক্যের এমপিরা রাষ্ট্রপতিকে অবমাননা করেননি, বরং তাকে বক্তৃতা দেওয়ার সুযোগ দেওয়ায় সংসদ কলুষিত হয়েছে। আমরা রাষ্ট্রপতিকে অবমাননা করি নাই, আমরা স্বৈরাচারের দোসরকে বরং বিএনপি সংসদে বক্তব্য দেওয়ার সুযোগ দিয়ে সংসদকে কলুষিত করেছেন। সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা না হলে 28 মার্চ শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করে আন্দোলনের রূপরেখা ঘোষণা করা হবে বলে জানিয়েছে 11 দলীয় ঐক্য। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। স্থানীয় সরকারে গতি ফেরাতে বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর ও কুমিল্লা সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। স্থানীয় সরকার বিভাগ থেকে সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বরিশাল সিটিতে বিলকিস আক্তার জাহান শিরিন, রাজশাহীতে মোহাম্মদ মাহফুজুর রহমান, ময়মনসিংহে মোহাম্মদ রুকনুজ্জামান রোকন, রংপুরে মাহফুজুন নবী চৌধুরী ও কুমিল্লা সিটিতে মোহাম্মদ ইউসুফ মোল্লা হলেন প্রশাসক। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত মেয়রের দায়িত্ব পালন করবেন তারা। ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ। ট্রেনে আসন না পেয়ে অনেকেই যাচ্ছেন স্ট্যান্ডিং টিকিটে। সড়কপথের ঈদ যাত্রায় টিকিট কালোবাজারি ও বাড়তি ভাড়া আদায় বন্ধে কঠোর অবস্থানে ডিএমপি। চাহিদা মতো তেল না পাওয়ার অভিযোগ করেছেন লঞ্চ মালিকরা। পরিবহন মন্ত্রীর আশ্বাস, ঈদের আগে পরের 12 দিন গণপরিবহনে কোনো জ্বালানি সংকট হবে না। স্বজন পরিবারের সঙ্গে ঈদ আনন্দে মেতে উঠতে শহর ছাড়ছেন রাজধানীবাসী। ধূমকেতু এক্সপ্রেস দিয়ে শুরু হয় দ্বিতীয় দিনের ঈদ যাত্রা। কর্মব্যস্ততার কারণে আগে পরিবারকে বাড়ি পাঠাচ্ছেন অনেকেই। এবার ট্রেনের টিকিট ব্যবস্থাটা মোটামুটি আগের তুলনায় ভালো। স্ট্যান্ডিং টিকিট পাই নাই, এখানে না পাই, কিন্তু ট্রেনের মধ্যে অবশ্যই পাওয়া যায়। তবে শিডিউল বিপর্যয় না হলেও 45 মিনিট দেরিতে ছাড়ে মহানগর প্রভাতী। প্রত্যেকবারই যাই, প্রত্যেকবারই ট্রেন লেট। বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক জানিয়েছেন 16 মার্চ থেকে চলবে 5টি বিশেষ ট্রেন। আশা করছি যে সবগুলো ট্রেন রাইট টাইমেই চালাতে পারবো। এদিকে সড়কপথে ঈদ যাত্রা নির্বিঘ্ন ও চাঁদামুক্ত করতে গাবতলী বাস টার্মিনালে মতবিনিময় সভা করে পরিবহন মালিক শ্রমিক সংগঠন। সেখানে ডিএমপি কমিশনার বলেন, অতিরিক্ত ভাড়া ও টিকিট কালোবাজারি বন্ধে রয়েছে নিয়মিত তদারকি। আরও প্রায় 800-900 ট্রাফিক পুলিশ এবং অফিসার অতিরিক্ত মোতায়েন করা হবে বিভিন্ন বাস টার্মিনাল, লঞ্চ এবং রেলওয়ে টার্মিনাল এলাকায় জ্যাম মুক্ত করার জন্য। সায়দাবাদ বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেছেন, ঈদ যাত্রায় গণপরিবহনে কোনো রকম জ্বালানি সংকট হবে না। পেট্রোল পাম্পগুলি 12 দিন, অর্থাৎ ঈদের আগে 7 দিন, ঈদের পরে 5 দিন পর্যাপ্ত তেল নিয়ে 24 ঘন্টা খোলা থাকবে, সেটা আমরা নিশ্চিত করতে পেরেছি। তো এভাবে আমাদের সব শক্তি আমরা প্রয়োগ করতে চাচ্ছি। অন্যদিকে লঞ্চ মালিকদের সংগঠন সংবাদ সম্মেলন করে জানিয়েছে, জ্বালানি সংকটে নৌপথে পর্যাপ্ত লঞ্চ পরিচালনা নিয়ে দুশ্চিন্তায় তারা। গতকালকেই 4টা বড় বড় জাহাজ যেতে পারে না, এই লঞ্চগুলি ট্রিপ ছেড়ে দিতে বাধ্য হয়েছে, শুধু অনলি ফর তেল, আদার্স কোনো কিছু নাই। 2 দিনের মধ্যে ডিপো থেকে চাহিদা মতো তেল সরবরাহ করা না হলে ঈদে নৌপথে যাত্রী পরিবহন ব্যাহত হবে বলেও জানায় সংগঠনটি। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা।
ঈদ সামনে রেখে অবৈধ ওয়ার্কশপে তৈরি হচ্ছে বাসের দুর্বল কাঠামো। অবসরের অজুহাতে এ বিষয়ে কথা বলতে নারাজ বিআরটিএ চেয়ারম্যান। ট্রাফিক পুলিশ দিচ্ছে লোকবল সংকট আর ডাম্পিং স্টেশন না থাকার দোহাই। রাজধানীর বেহাল গণপরিবহন ব্যবস্থা নিয়ে মাহাদি ইসলাম ধ্রুবর ধারাবাহিক রিপোর্টের প্রথম পর্ব। রাজধানীর রাজপথ, কিন্তু দৃশ্যটা যেন কোনো দুর্ঘটনার আগের নীরব ট্রেলার। তালিমারা বডি, ভাঙা গ্লাস, ঝুলে থাকা দরজা, কালো ধোঁয়া ছড়িয়ে গর্জন তুলে ছুটে চলছে বাস। ছেঁড়া সিট, ফ্লোরে গর্ত, মরিচা ধরা লোহার ফ্রেম, এভাবে প্রতিদিন হাজারো মানুষ জীবন হাতে নিয়ে ওঠেন বাসে। 80% গাড়ি ভাঙাচুরা, মন ইচ্ছা মতো চালায়। এমন ফিটনেসবিহীন বাস নিয়ে দাপিয়ে বেড়ানো চালকদের আবার অজুহাতের শেষ নেই। ব্যাকলাইট আছে, কাজ করে, একটা জ্বলে না। রিক্সা কিন্তু গ্লাসের দাম তো বেশি। এই ফিটনেসবিহীন বাসগুলোর বিরুদ্ধে আইন রয়েছে জরিমানা, আছে জেলও। তবুও সড়কে দেদারসে চলছে এই ঝুঁকিপূর্ণ যান। এমন বাস্তবতা নতুন করে প্রশ্ন তুলছে, অভিযান কি কেবল লোক দেখানো? অপরাধের সূত্র শুধু সড়কে নয়, অবৈধভাবে গড়ে ওঠা এসব ওয়ার্কশপেও। সারা বছর চলা এই কর্মযজ্ঞ ঈদকে সামনে রেখে পায় বাড়তি গতি। বাসের মালিক ওরা ওদের মতো চাহিদা দিয়ে দেয় যে এতগুলো সিট লাগবে, এই কাজ করবেন, আপনার এই মালামাল দিবেন, সিট এতগুলো সিট দিব, ওনাদের সাথে কন্ট্যাক্ট করে। এসব বিষয় জানতে বিআরটিএ ভবনে সময় সংবাদ। দীর্ঘক্ষণ অপেক্ষায় রেখে অবসরে যাওয়ার অজুহাতে কথা বলতে নারাজ আবু মমতাজ। পরে সংস্থাটির একাধিক কর্মকর্তার দুয়ারে কড়া নাড়লেও গণমাধ্যম এড়িয়ে যান প্রত্যেকেই। আমাকে 2 মিনিট কি দেওয়া যায়? বলছি আমি এইভাবে বলছি স্যার, তবে ডিএমপি ট্রাফিকের অতিরিক্ত কমিশনার জানান, ফিটনেসবিহীন পরিবহনের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে, কিন্তু সমাধানের বড় বাধা লোকবল সংকট ও ডাম্পিং স্টেশনের অভাব। আমাদের দেশে কিন্তু কোনো স্ক্র্যাপ নীতিমালা নাই। এই বাসটাকে যে পরবর্তীতে এটা ডিসপোজাল কি হবে সেটা কিন্তু আমার জানা নেই। গাড়ির বডি কোথায় নির্মিত হচ্ছে, তারপর এটাকে ফিটনেস দেওয়া হচ্ছে, এটার সঙ্গে কিন্তু বিআরটিএ সংশ্লিষ্ট। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, অবৈধ এইসব ওয়ার্কশপ আর ফিটনেসবিহীন বাসের বিরুদ্ধে কঠোর না হলে কোনোভাবেই বন্ধ হবে না সড়কে মৃত্যুর মিছিল। যা তৈরি হচ্ছে এটা বিজ্ঞানসম্মত না এবং সড়কে এটা হুমকির স্বরূপ। বিআরটিএ, প্রশাসন, পুলিশ সবাই মিলে আমার মনে হয় এটা লোক দেখানো না, এটা আসলে নিয়মিতভাবে অভিযান চালানো উচিত। সরকার যদি উদ্যোগ নেয়, 5,000 কোটি টাকা যদি বিনিয়োগ করা হয়, আমার ধারণা এখানে লন্ডনের মতন ডবল ডোর, লো ফ্লোর, এয়ার কন্ডিশনিং বাস কিন্তু নামানো সম্ভব। সড়ক পরিবহন আইন কাগজে কঠোর হলেও প্রয়োগে আছে ফাঁক ফোকর। প্রশ্ন উঠছে, এটা কি কেবল অবহেলা নাকি উদাসীনতা? মাহাদি ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা। নৌপথে ঘরমুখ মানুষের ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন মালিক শ্রমিকরা। ভোগান্তি দূর করতে এবারই প্রথম সদরঘাটের পাশাপাশি লঞ্চ ছাড়বে বছিলা ও শিমুলিয়া ঘাট থেকে। এতে স্বাচ্ছন্দ্যে মানুষ নৌপথে ঢাকা ছাড়তে পারবেন বলে আশা কর্তৃপক্ষের। শাহিন আলম জানাচ্ছেন বিস্তারিত। সড়ক পথের তুলনায় লঞ্চে যানজট ও ভোগান্তি কম থাকায় ঈদযাত্রায় দক্ষিণাঞ্চলের মানুষের অন্যতম পছন্দের বাহন লঞ্চ। যাত্রী প্রত্যাশা মাথায় রেখে তাই লঞ্চগুলো ধুয়ে মুছে নতুন রূপ দিচ্ছেন শ্রমিকরা। নাম লেখলে পরে এবং রং দিলে লঞ্চটা নতুন হলো, সুন্দর দেখলে মানুষ উঠতে চায়, ওই লঞ্চটার ভিতরে ভ্রমণ করতে চায় যে না এই লঞ্চটার ভিতরে উঠি। নৌপথের এই যাত্রা অন্যান্য বারের চেয়ে আরও গতিময় করে তুলতে এবার নতুন উদ্যোগ নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সদরঘাটে চাপ কমানোর জন্য বছিলা, আরেকটা হলো কাঞ্চন ব্রিজ সংলগ্ন, এটা হলো শিমুলিয়া টুরিস্ট ঘাট। হ্যাঁ, এখান থেকে বিকল্প হিসাবে আমরা দিনের বেলা লঞ্চ চালাবো। লঞ্চ মালিকরা বলছেন, এবারের ঈদে লম্বা ছুটিতে মানুষের ঢল নামবে নৌপথে, তাই সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছেন তারা। গত বছরের চাইতে এই বছর একটু ভালো মনে হইতেছে। আগের থেকে কিছুটা যাত্রী আবার লঞ্চমুখী হচ্ছে। 17 তারিখ 18 তারিখের চাপটা একটু বেশি। সদরঘাট থেকে 33টি রুটে লঞ্চ চলাচল করলেও ঈদের মৌসুমে আরও 5টি নতুন রুট যোগ হয়েছে। যাত্রীদের কাছ থেকে যেন অতিরিক্ত ভাড়া আদায় না করা হয় তার জন্য বিশেষ নজরদারি রাখা হবে। পাশাপাশি লঞ্চের এই ছাদগুলোতে যেন অতিরিক্ত যাত্রী পরিবহন করা না হয় তার জন্য কঠোর বিধিনিষেধ জারি রেখেছেন তারা। সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। ইরান যুদ্ধের খবর। ইরানের বিভিন্ন স্থাপনায় ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল।
তেহরানের অর্থনীতির হৃৎপিণ্ড হিসেবে পরিচিত খার্ক দ্বীপে তেলের টার্মিনালে বোমা হামলার দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত 12 স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন। এদিকে ইসরায়েলও পাল্টা হামলা চালিয়েছে ইরান। ইরাকে মার্কিন দূতাবাসে ড্রোন হামলার পাশাপাশি সৌদি আরবে 5টি জ্বালানি সরবরাহকারী বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই মধ্যপ্রাচ্যে 2500 মেরিন সেনা মোতায়েনের কথা জানিয়েছে ওয়াশিংটন। ইরানের বিভিন্ন স্থানে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। স্থানীয় সময় শুক্রবার রাতে তেহরানের মধ্যাঞ্চলে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিভিন্ন সরকারি স্থাপনা ও বেসামরিক এলাকা লক্ষ্যবস্তু করা হয়। মার্কাজি প্রদেশের একটি গ্রামে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন। এছাড়া ইরানের অর্থনীতির লাইফলাইন খ্যাত খার্ক দ্বীপে সামরিক স্থাপনা লক্ষ্য করে বোমা বর্ষণ করেছে যুক্তরাষ্ট্র। এ ঘটনার জবাবে মার্কিন সংশ্লিষ্ট তেল ও জ্বালানি স্থাপনা ধ্বংসের হুমকি দিয়েছে তেহরান। এদিকে দক্ষিণ লেবাননের একটি স্বাস্থ্যকেন্দ্রে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন চিকিৎসা কর্মী নিহত হয়েছেন। এছাড়া দেশটির নাবাতিয়া শহরে একটি বাড়িতে চালানো হামলায় শিশুসহ কয়েকজনের মৃত্যু হয়। হিজবুল্লাহ বলছে ইসরায়েলের বিরুদ্ধে অস্তিত্ব রক্ষার যুদ্ধ শুরু করেছে তারা। ইসরায়েলের বিভিন্ন স্থানে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানও। মধ্যাঞ্চলে ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন স্থাপনা। ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসে আঘাত এনেছে ইরানের ড্রোন। সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে অবস্থানকালে মার্কিন বিমান বাহিনীর 5টি জ্বালানি সরবরাহকারী বিমানও ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যেই মধ্যপ্রাচ্যে কয়েকশো মেরিন সেনা মোতায়েনের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের মতে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কায় এমন পদক্ষেপ নিতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। শুক্রবার ট্রুথ সোশ্যালে এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের মধ্যপ্রাচ্য দখল ও ইসরায়েল ধ্বংসের পরিকল্পনা এখন শেষ হয়ে গেছে। ইরান পুরো মধ্যপ্রাচ্য দখল করতে এবং ইসরায়েলকে সম্পূর্ণভাবে ধ্বংস করতে চেয়েছিল। ইরানের মতোই সেই পরিকল্পনাগুলো এখন মৃত। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তেহরানে ক্ষমতাসীন ইসলামী প্রজাতন্ত্রী সরকারকে সহযোগিতা করছেন বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নাদিম মারজান, সময় সংবাদ। প্রধানমন্ত্রীর নির্দেশনায় গ্রিন ঢাকা ও ক্লিন ঢাকা বাস্তবায়নে শহরকে ঢেলে সাজাচ্ছে দক্ষিণ সিটি কর্পোরেশন। ধলপুরে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন ডিএসসিসি প্রশাসক আব্দুস সালাম। বর্ষায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে গণসচেতনতা সৃষ্টির আহ্বানও জানান তিনি। যাত্রাবাড়ির ধলপুরে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান, মশক নিধন কর্মসূচি এবং স্বল্প মেয়াদী কারিগরি প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম। বলেন, বর্ষা মৌসুমকে সামনে রেখে প্রধানমন্ত্রীর নির্দেশনায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ড্রেন পরিষ্কারের কাজ জোরদার করা হয়েছে। আহ্বান জানান মশাবাহিত রোগ প্রতিরোধে নাগরিকদের সচেতন হওয়ার। এই সিটি কর্পোরেশন একটা বেওয়ারিশ হিসাবে রূপান্তরিত হয়েছিল। আজকে এটাকে ঢেলে মুছে সাজানো, এটাকে কার্যক্রম করতে যে আমরা চেষ্টা করছি। এই ব্যাপারে আমরা জনগণের সহযোগিতা চাই। যেখানে সেখানে ময়লা আবর্জনা আপনি ফেলবেন না। নগর ব্যবস্থাপনায় যেসব কর্মসূচি আগে বাস্তবায়ন করা সম্ভব হয়নি, সেগুলো দ্রুত বাস্তবায়ন করা হচ্ছে। সমস্ত কর্মসূচি অতীতে কেউ করতে পারে নাই। হাতের নখের কালি মোছার আগেই কিন্তু প্রধানমন্ত্রী অনেক দাবি আজকে পূরণ করে দিচ্ছেন। এদিকে রামচন্দ্রপুর ও কল্যাণপুর খাল পুনরুদ্ধারে গিয়ে ঢাকা 13 আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ বলেন, অবৈধ স্থাপনা উচ্ছেদের ক্ষেত্রে রাজনৈতিক প্রভাবকে প্রশ্রয় দেওয়া হবে না। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান পরিষ্কার করে দিয়েছেন, এখন গণতান্ত্রিক রাজনীতি শুধু হবে, জনগণের জন্য শুধু রাজনীতি হবে এবং সরকার ব্যবস্থা হবে। সো কেউ দলীয় নাম, পরিচয় বা ক্ষমতা খাটিয়ে কোনো ধরনের লাভ নিতে পারবে না। যে জমিগুলো দখলকৃত হয়েছে সেগুলো ঢাকা সিটি কর্পোরেশনের মিল্টন সাহেবের সাথে আমরা আলোচনায় আছি যে কিভাবে সেটা আমরা আবার দখল মুক্ত করতে পারি। বলেন, পরিচ্ছন্ন নগরায়নে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। শবনব নিবিড়, সময় সংবাদ, ঢাকা। খাল, ড্রেন, নালা নর্দমায় এডিস মশার অভয়াশ্রম, যার মাধ্যমে ছড়াচ্ছে ডেঙ্গু ও চিকুনগুনিয়া। এ থেকে জনসাধারণকে রক্ষায় প্রধানমন্ত্রীর নির্দেশনায় সারা দেশে শুরু হলো মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান। ছেটানো হচ্ছে কীটনাশকও, আর জনসচেতনতা বাড়াতে চলছে লিফলেট বিতরণ ও শোভাযাত্রা। রাস্তার পাশে পড়ে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার করছেন পরিচ্ছন্নতা কর্মীরা। কোথাও জমে থাকা বর্জ্য সরানো হচ্ছে, ছিটানো হচ্ছে কীটনাশক।
নালা নর্দমা, খাল, ড্রেন সহ বিভিন্ন এলাকায় আস্তানা গেড়েছে এডিস মশা। ক্ষতিকর পতঙ্গটিকে ধ্বংস করতে এই কর্মযজ্ঞ। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী শনিবার দেশব্যাপী এমন কার্যক্রম শুরু করে প্রশাসন। বেলুন উড়িয়ে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। সচেতনতা বৃদ্ধিতে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। লিফলেট বিতরণ সহ ডেঙ্গু প্রতিরোধে নানা পরামর্শ দেয়া হয় বাসিন্দাদের। শহরকে পরিচ্ছন্ন করতে পারি, আমাদের ড্রেন এবং আনাচে কানাচেগুলো পরিষ্কার রাখতে পারি, তাহলে পারে ডেঙ্গু মশার যে বিস্তার সেটা রোধ করা সম্ভব হবে। ডেঙ্গু প্রতিরোধে আমাদের সচেতনমূলক যে কার্যক্রম এটি মাসব্যাপী চলবে, সেটির আজকে থেকে জেলা প্রশাসন চট্টগ্রাম কর্তৃক আয়োজন করা হয়েছে। কর্মসূচিতে অংশ নেন সরকারের মন্ত্রীরাও। এ সময় মশার লার্ভা ধ্বংসে ফগার মেশিন দিয়ে কীটনাশক ছিটানো হয়। ডেঙ্গু সহ মশাবাহিত অন্যান্য রোগের হাত থেকে রক্ষা পেতে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান থাকবে বলে জানান তারা। যারা এই সোশ্যাল ওয়েলফেয়ারের কাজ করে তারা সহকারে এবং স্কুল কলেজ যে প্রত্যেকগুলোকে যদি ওরিয়েন্টেশন করানো যায়, এই মানে চাঁদপুরটা একটা ক্লিন চাঁদপুরই হবে। মাননীয় প্রধানমন্ত্রী সারা দেশে আজকে থেকে প্রত্যেক শনিবারেই পরিচ্ছন্ন তার যে অভিযান শুরু করেছেন। নিজের আঙ্গিনাটা পরিষ্কার রাখি, তার মধ্য দিয়ে আমরা ডেঙ্গুকে প্রতিহত করতে পারি বা প্রতিরোধ করতে পারি। আর মূলত আমাদের সরকার একটি নির্বাচিত সরকার, তারা কিন্তু আসার পরেই কিন্তু আমরা বিভিন্ন ধরনের পরিকল্পনা গ্রহণ করেছি। ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে এখন থেকে হাসপাতালগুলোতেও পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে বলে জানায় স্বাস্থ্য বিভাগ। তানজিল হাসনাত, সময় সংবাদ। জাতীয় সংসদকে রাবার স্ট্যাম্প আর নির্বাচন কমিশনকে ক্ষমতা নবায়নের এজেন্ট হিসেবে ব্যবহার করেছিল ফ্যাসিবাদী সরকার। শনিবার সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় নেত্রকোনা সাংবাদিক ফোরাম ঢাকা আয়োজিত ইফতার মাহফিলে এ মন্তব্য করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। আরও বলেন, সংসদকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর আলোচনা সমালোচনা হলে আর হোঁচট খাবে না গণতন্ত্র। স্বৈরাচার ও ফ্যাসিবাদকে পেছনে ফেলে দেশ এখন গণতন্ত্র প্রতিষ্ঠার যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে। প্রায় ১.৫ দশক দেশে ফ্যাসিবাদের শাসন কায়েম ছিল। সত্যি রাবার স্ট্যাম্প হিসাবে ব্যবহার করা হয়েছিল। নির্বাচন কমিশনকে তৎকালীন সময় গত ১.৫ দশক ক্ষমতা নবায়নের এজেন্ট হিসাবে বিবেচিত হতো। জাতীয় সংসদকে যদি সমস্ত রাজনৈতিক দলের রাজনীতি চর্চার কেন্দ্রবিন্দু হিসাবে গড়ে তুলতে পারি, তাহলে বাংলাদেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হবে। আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতিত্বের জন্য বাংলাদেশের প্রার্থিতার প্রতি সমর্থন জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের আঙ্কারা সফরে কূটনৈতিক সক্ষমতা বাড়াতে দেশটির সঙ্গে একটি সমঝোতা স্মারকও সই হয়েছে। শনিবার তুরস্কের আঙ্কারায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। বৈঠকে তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক আন্তর্জাতিক পরিসর এবং গাজায় শান্তি প্রতিষ্ঠায় একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। পররাষ্ট্রমন্ত্রী দেশে তুরস্কের বিনিয়োগ বাড়ানোর গুরুত্ব তুলে ধরে দেশটিতে দক্ষ মানব সম্পদ রফতানির সম্ভাবনার উপর জোর দেন। এদিকে কূটনৈতিক প্রশিক্ষণ ও সক্ষমতা বাড়াতে তুরস্কের ডিপ্লোম্যাসি একাডেমি এবং বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমির মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়। বৈঠক শেষে দুই পররাষ্ট্রমন্ত্রী যৌথ সংবাদ সম্মেলন করেন। বাংলাদেশ প্রতিনিধি দলের সম্মানে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ইফতার ও নৈশ ভোজের আয়োজন করেন। আগামী দিনে দেশ চলবে মহান মুক্তিযুদ্ধের আদর্শে, এমন মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। রাজধানীর ধূপখোলা মাঠ সংলগ্ন কমিউনিটি সেন্টারে আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিলে যোগ দিয়ে এ মন্তব্য করেন তিনি। ইশরাক হোসেন বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সমাজকে মাফিয়া চক্রের কালো হাত মুক্ত করতে হবে। ইফতার মাহফিলে অংশ নেন রাজনৈতিক নেতা, বীর মুক্তিযোদ্ধা ও ফ্যাসিস্ট সরকারের আমলে গুম, খুন, নির্যাতনের শিকার নেতাকর্মী ও তাদের স্বজনেরা। অনুষ্ঠানে জুলাই আন্দোলনের শহীদ পরিবার এবং ফ্যাসিস্ট সরকারের আমলে গুম, খুনের শিকার পরিবারকে আর্থিক সহায়তা দেয়া হয়।
আগামী দিনে বাংলাদেশ পরিচালিত হবে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে। যে আদর্শ, যে উদ্দেশ্য ছিল যে বাংলাদেশ হবে একটা স্বাধীন রাষ্ট্র, বাংলাদেশে মাফিয়া চক্রের কাছে বাংলাদেশের জনগণের অর্থ সম্পদ লুটপাট হয়ে গিয়েছে। আমরা আগামী দিনে সেটা নিরসন করতে চাই। আমরা এই মাফিয়াদের দাঁত ভাঙা জবাব দিয়ে, তাদের কালো হাত ভেঙে দিয়ে জনগণের অর্থ সম্পদ জনগণের কাছে যাতে পৌঁছাতে পারে সেটা নিশ্চিত করতে চাই। বিগত সরকারের আমলে ধ্বংস করা এভিয়েশন খাতকে টেনে তোলার চেষ্টা করছে বর্তমান সরকার, এমন মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রাশেদুজ্জামান মিল্লাত। শনিবার বিকেলে রাজধানীর একটি হোটেলে নারী দিবস উপলক্ষে এভিয়েশন অ্যান্ড জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ ATJFB'র নারী সম্মাননা অনুষ্ঠানে তিনি আরও বলেন, এভিয়েশন খাতে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অনুষ্ঠানে এভিয়েশন খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য পাইলট, কেবিন ক্রু, হসপিটালিটি, PR, কাস্টমার কেয়ার সহ 10 ক্যাটাগরিতে 10 নারীকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা। বলার জন্য আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এখানে নারীদের যে সক্রিয় অংশগ্রহণ এটাকে বদলে দিতে পারে। এই খাতগুলিকে আরও আধুনিকরণ, নিরাপদ ও আন্তর্জাতিক মানের উন্নত করার লক্ষ্যে সরকার যথেষ্ট উদ্বিগ্ন, কারণ বিগত সরকারের আমলগুলিতে এমনভাবে এই সেক্টরগুলিকে ধ্বংস করা হয়েছে, আস্তে আস্তে সেটাকে পুনরুদ্ধার করা একটু কঠিনই হয়ে পড়েছে। গণমাধ্যমের কণ্ঠের পাহারাদার হিসেবে লড়াই করে যাবে জামাত। শনিবার সন্ধ্যায় রাজধানীর ইস্কাটনে লেডিস ক্লাবে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান আরও বলেন, ফ্যাসিবাদের কবলে পড়ে গত 17 বছর পরাধীন ছিল গণমাধ্যম। জাতীয় ইস্যুতে, জাতীয় স্বার্থে কারোর সাথে আমরা কোনো আপোষ করব না। সরকারি দল যদি সেই ক্ষেত্রে অনড় থাকে, আমরা তাদেরকে পাশে থেকে শক্তি যোগাবো, একসাথে লড়াই করব। কিন্তু সরকারি দল যদি দেখি এখান থেকে তারা বিচ্যুত হয়ে যাচ্ছেন, তাদেরকে সোজা করে রাস্তায় আনার চেষ্টা করবো, না হলে প্রতিরোধ গড়ে তুলব। এটি হবে আমাদের নীতি। আমরা সেই বাংলাদেশটাই চাচ্ছি, যেই বাংলাদেশে আর ফ্যাসিবাদ আসবে না ফিরে, এবং যেই বাংলাদেশ আর কোনো আধিপত্যবাদের কাছে মাথা নত করবে না। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে। আজ বেলা 11টায় যাত্রা শুরু করবে এয়ার অ্যাম্বুলেন্স। মির্জা আব্বাসের সঙ্গে যাচ্ছেন তার স্ত্রী আফরোজা আব্বাস এবং বড় সন্তান মির্জা ইয়াসির আব্বাস। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস গত বুধবার রাতে অসুস্থ হয়ে জ্ঞান হারালে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তার মস্তিষ্কে 2 দফা অস্ত্রোপচারের পর নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। শুক্রবার হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসের স্বাস্থ্যের খোঁজ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সামর্থ্য নয়, প্রয়োজন অনুযায়ী চিকিৎসা সেবা নিশ্চিত করতে চায় সরকার। শনিবার সন্ধ্যায় ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের ইফতার মাহফিলে একথা জানান প্রধানমন্ত্রী পত্নী ডাক্তার জুবাইদা রহমান। তিনি আরও বলেন, উপজেলা স্বাস্থ্য কেন্দ্রকে মা, শিশু ও নবজাতকদের স্বাস্থ্যসেবার মূল কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। একই অনুষ্ঠানে সরকারি হাসপাতালকে দালাল মুক্ত করতে চিকিৎসকদের সহায়তা চান স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল। চিকিৎসা খরচ মেটাতে আর সর্বশান্ত নয়। মানসম্মত চিকিৎসা সেবা ইনশাল্লাহ থাকবে সকলের দোরগড়ায়। প্রতিটি মানুষ চিকিৎসা পাবে তার প্রয়োজন অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী নয়। প্রাথমিক স্বাস্থ্যসেবাকে স্বাস্থ্য ব্যবস্থার মূল ভিত্তি ও স্তম্ভ হিসেবে প্রতিষ্ঠা করা হবে। কুমিল্লার শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের 5 নম্বর কূপের গ্যাস যুক্ত হলো জাতীয় গ্রিডে। পরীক্ষামূলক উত্তোলনের মধ্য দিয়ে জাতীয় গ্রিডে প্রতিদিন যুক্ত হবে 8 মিলিয়ন ঘনফুট গ্যাস। শনিবার সকালে এই কার্যক্রম উদ্বোধন করেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, আমদানি নির্ভর করে দেশের জ্বালানি খাতকে ঝুঁকির মধ্যে ফেলে গেছে বিগত সরকার, যে কারণে বৈশ্বিক সংকটে ঝুঁকি বাড়ছে। নিজস্ব উৎস থেকে গ্যাস উত্তোলন করে স্বয়ংসম্পূর্ণ হওয়ার লক্ষ্যের কথা জানান প্রতিমন্ত্রী। আমরা বাপেক্সের সক্ষমতা বাড়াতে চাই,
তাদেরকে স্বাধীনভাবে কাজ করতে দিতে চাই এবং যাতে করে আমরা জ্বালানি যে খাতটি আমদানি নির্ভর করে দিয়ে গেছিল বিগত ফ্যাসিস্ট আমলে, আমরা সেক্ষেত্রে যেন আমরা স্বাবলম্বী হতে পারি সে ব্যাপারেই আমরা উদ্যোগ গ্রহণ করছি এবং করবো ইনশাআল্লাহ। রাশিয়ার জ্বালানি পেলে মধ্যপ্রাচ্য নির্ভরতা কমবে, তবে এক্ষেত্রে বড় বাধা হিসেবে বাংলাদেশের পরিশোধন সক্ষমতার অভাবকে সামনে আনছেন বিশ্লেষকরা। এদিকে রপ্তানি মন্দার কঠিন সময়ে জ্বালানি নিয়ে দুশ্চিন্তায় থাকতে চান না শিল্প উদ্যোক্তারা। এবার সারিফিনের রিপোর্ট। বিশ্বে প্রতিদিন 100 মিলিয়ন ব্যারেল জ্বালানি চাহিদার বিপরীতে রাশিয়ার উৎপাদন প্রায় 10 মিলিয়ন ব্যারেল, অর্থাৎ 10% তেলের বাজার নিয়ন্ত্রণ করে মস্কো, যার সিংহভাগেরই ক্রেতা চীন, ভারত সহ এশিয়ার দেশগুলো। তবে বাংলাদেশের অপরিশোধিত জ্বালানি তেলের চাহিদার প্রায় 70% যোগান মেটায় সৌদি আরব ও আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্য। কিন্তু ইরান যুদ্ধে দেশগুলোর উৎপাদন ব্যাহত ও হরমুজ প্রণালী বন্ধে তৈরি হয়েছে সংকট। এমন অবস্থায় শিল্পে জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ নিয়ে দূরদর্শী পরিকল্পনা চান উদ্যোক্তারা। বহির্বিশ্বের তেলের দাম যদি বেড়ে যায় সেক্ষেত্রে হয়তো আমাদের পক্ষে এটা একটু কষ্টকর হবে, অর্থাৎ আমাদের কস্টিং বেড়ে যাবে। গ্যাস হোক, এলএনজি হোক এবং তেল হোক, সেটাতে ডাইভার্সিফিকেশন হয়, কোনো কান্ট্রি স্পিক না হয়, যাতে এরকম প্রবলেম ভবিষ্যতে হলেও আমাদের অর্থনীতি থেমে না যায়। বাস্তবতার নিরিখে মজুদ ঠিক রাখতে রাশিয়ার তেল কেনার কথা ভাবছে বাংলাদেশও। তবে এক্ষেত্রেও আছে বিপত্তি। কেবল মধ্যপ্রাচ্যের হালকা তেল পরিশোধন করতে পারে ইস্টার্ন রিফাইনারি। রুশ কিংবা ভেনেজুয়েলার মতো ভারী ক্রুড পরিশোধনের সক্ষমতা নেই দেশের একমাত্র তেল পরিশোধন প্রতিষ্ঠানটির। আমাদের যে এক্সিস্টিং ক্যাপাসিটি সেটা দিয়ে তো আমরা আসলে রিফাইন করতে পারবো না, এবং তেল আমদানি করতে গেলে একটু সময় লাগে, এলসি ওপেন করতে হয়, অনেক সময় এগ্রিমেন্ট করতে হয়, তো এইগুলো একটু সময় লাগবে, কিন্তু তারপরেও আমাদের এই চ্যানেলটা খোলা রাখা উচিত। রাশিয়ার জ্বালানিতে নিষেধাজ্ঞায় ছাড় পেলে সরাসরি পরিশোধিত তেল কেনার পরামর্শও তাদের। তেল আমদানি করে ভারতের মাধ্যমে পরিশোধন করে যদি বাংলাদেশে আমদানি করি তাহলে এটা একটা উপায়, তার কারণ ভারতের ইতিমধ্যে সেই ক্যাপাসিটিটা আছে। বিপিসির তথ্য 2024-25 অর্থ বছরে 47 লাখ টন পরিশোধিত জ্বালানি তেল আমদানি করেছে বাংলাদেশ। বিপরীতে এসেছে 15 লাখ টন অপরিশোধিত তেল। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। চাহিদা অনুযায়ী জ্বালানি না পাওয়ায় খুলনায় পদ্মা, মেঘনা ও যমুনা ডিপো থেকে তেল সংগ্রহ ও বিপণন বন্ধ রয়েছে। পরিবেশক সমিতির বৈঠক শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 16 জেলায় জ্বালানি সরবরাহে সংকটের শঙ্কা তৈরি হয়েছে। জ্বালানি তেল ডিপোর সামনে ট্যাঙ্ক লরির লম্বা লাইন। শনিবার সকাল থেকে ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন ও সরবরাহ না হওয়ায় এভাবেই অপেক্ষায় থাকতে দেখা যায় গাড়িগুলোকে। জ্বালানি তেল নিয়ে নানা সংকটের মধ্যে এবার নতুন করে পরিবেশক সমিতির সিদ্ধান্তে ডিপো থেকে তেল উত্তোলন ও সরবরাহ বন্ধ রয়েছে। এই অবস্থায় দৈনিক তেল উত্তোলনের সীমা বাড়িয়ে কমপক্ষে 5 লাখ লিটার করার দাবি জানিয়েছেন পাম্প মালিকরা। পাশাপাশি চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চাহিদা মেটাতে প্রতিদিন অতিরিক্ত 2 লাখ লিটার জ্বালানি তেল সরবরাহ দাবি জানানো হয়েছে। গত সপ্তাহ থেকে, গত রবিবার থেকে যেভাবে আপনারা তেল দিয়েছেন ডিপো থেকে, তাতে 3,60,000-এর মতো পেয়েছে। ওটাকে আমাদের 5 লাখ করে দেওয়া। পাশাপাশি প্রত্যেক ডিপোতে এজেন্সি ব্যাক পয়েন্টের জন্য যাতে প্রান্তিক লেভে তেল পৌঁছায় 2 লক্ষ করে দিলে আমরা মোটামুটি ঈদের আগে আর কোনো ঝামেলা হবে না বলে আমরা মনে করি। এদিকে নগরের বিভিন্ন পেট্রোল পাম্প ঘুরে দেখা গেছে কোথাও সীমিত পরিসরে পেট্রোল, ডিজেল ও অকটেন পাওয়া গেলেও অনেক পাম্পে জ্বালানি তেল মিলছে না। এতে ভোগান্তিতে পড়েছেন যানবাহন চালক ও সাধারণ গ্রাহকরা। আর ডিপো থেকে সরবরাহ কম হওয়ায় চাহিদা অনুযায়ী তেল দেয়া যাচ্ছে না। ডিজেলের দাম বেশি নাই, ডিজেলের সংকট, ডিজেল পাওয়া যাচ্ছে না। যাবো অনেক দূরে, আমার 300 টাকার তেলে তো আমার হবে না। ডিপো থেকে তেলের সরবরাহটাও আমাদের চাহিদা মতন আমরা পাচ্ছি না। যার যেটুকু প্রয়োজন সেটুকু নেই। জ্বালানি তেল পরিবেশক সূত্রে জানা যায়, খুলনায় অবস্থিত পদ্মা, মেঘনা ও যমুনা এই 3টি ডিপো থেকে প্রতিদিন 3,35,000 লিটার জ্বালানি তেল সরবরাহ করা হয়। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। রেশনিং পদ্ধতি চালুর 1 সপ্তাহ পেরিয়ে গেলেও স্বাভাবিক হয়নি পরিস্থিতি। ফিলিং স্টেশনে লম্বা সময় অপেক্ষার পরও পর্যাপ্ত তেল না পাওয়ার অভিযোগ সাধারণ মানুষের। সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত তেল থাকার কথা বলা হলেও রাজধানীর অনেক ফিলিং স্টেশন কার্যত বন্ধ। সকাল 9টা থেকে বাইক নিয়ে লাইনে দাঁড়িয়ে খানিক পরে লাইন কিছুটা এগোলেও 1 ঘন্টা পরও মেলেনি কাঙ্ক্ষিত তেল। 1 সপ্তাহের বেশি সময় ধরে জ্বালানি তেলের এই ভোগান্তি এখন চরমে পৌঁছেছে অসহায় গাড়ি চালকরাও। প্রায় 2 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে, এখনো পাম্প পর্যন্ত পৌঁছাইতে পারিনি। হয়তো আরো 15-20 মিনিট লাগবে পাম্প পর্যন্ত পৌঁছাইতে। 1 থেকে 1.5 ঘন্টা ওয়েট করে এখন একটা সিরিয়াল পাচ্ছে আর কি। যারা শ্রমজীবী এদের জন্য সত্যি খুবই হ্যাসেল হচ্ছে,
অর্ধেক সময়ের বেশি এখানে চলে যাচ্ছে। তেল নিতে আসা সাধারণ মানুষ বলছেন দীর্ঘ সময় অপেক্ষার পর তেল মিললেও পরিমাণ যৎসামান্য। সংকটে বেশিরভাগ পাম্প বন্ধ, তাই খোলা থাকা অল্প কিছু ফিলিং স্টেশনে পড়েছে বাড়তি চাপ। অস্বাভাবিক কষ্ট, এটা বলার বাইরে। আমি প্রায় এখন 2 ঘন্টা লাইন ধরে আসছি। আমি 5 লিটার যদি এখানে নেই আমার তো পর্যাপ্ত না, আমি আবার আরেক পাম্পে যাইয়ে ঠিকই কিন্তু সিরিয়াল দেবো। তেল কেনা বেচায় রেশনিং পদ্ধতি নিয়েও অভিযোগ অনেকের। সকালে 8টা সিরিয়াল দিছি, মাত্র তেলটা পাইলাম, তাহলে আমরা কেমনে চলবো? এই 10 লিটার তেল দিয়ে আমরা কিভাবে চলবো? 10 লিটার না দিলে যদি 8 লিটার করে দেয় যায়, একটা রাইড শেয়ার যারা করে আমরা প্রত্যেক আগামাতায় যাই ট্রিপ পাই না। ফিলিং স্টেশনগুলোর বিরূপ আচরণে আরো বিপাকে গ্রাহকেরা। কেউ দেখাচ্ছেন সরবরাহ সংকট, কারো কাছে পর্যাপ্ত তেল থাকলেও সীমিত বিক্রির সিদ্ধান্ত তাদের। আমাদের পে অর্ডারও দেওয়া আছে ট্যাঙ্ক লরি চেষ্টা করতেছে, মালিকও চেষ্টা করতেছে তেল আনার জন্য, কিন্তু তেল আমাদের দিচ্ছে না। আমাদের এখানে এই পাম্পে পর্যাপ্ত পরিমাণ তেল আছে, আমরা যে রিকোয়ারমেন্টটা দিই ওই অনুযায়ী ডিপো থেকে তেল পাচ্ছে। জ্বালানি তেলের সরবরাহ ও বিপণনে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে গ্রাহক দুর্ভোগ কমাতে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি গণমানুষের। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের চায়না ইকোনমিক জোনে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় মূল 4 জনকে গ্রেফতার করেছে শিল্প পুলিশ। উদ্ধার করা হয়েছে ডাকাতি হওয়া মালামাল, জব্দ করা হয়েছে ব্যবহৃত অস্ত্র ও পরিবহন। বিদেশি বিনিয়োগের এই জোনের ডাকাতির ঘটনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্তের পাশাপাশি নিরাপত্তা জোরদারের কথা জানিয়েছে শিল্প পুলিশ। চট্টগ্রাম চায়না ইকোনমিক জোনে দুর্ধর্ষ সশস্ত্র ডাকাতি। 6 ফেব্রুয়ারি রাত 3টার দিকে নম্বর প্লেটবিহীন একটি পিকআপে 26 সেকেন্ডের সিসিটিভি ফুটেজ ছিল একমাত্র ক্লু। জড়িতদের চিহ্নিতে তদন্ত শুরু করে শিল্প পুলিশ। শনিবার সংবাদ সম্মেলনে জানানো হয়, গত 6 ফেব্রুয়ারি দিবাগত রাত 2টা থেকে 3:30টার মধ্যে আনোয়ারা চায়না ইকোনমিক জোনে নিরাপত্তা কর্মীদের অস্ত্রের মুখে জিম্মি করে একদল ডাকাত। এই ঘটনায় প্রায় 6.5 লাখ টাকার বিভিন্ন গাড়ির যন্ত্রাংশ মালামাল লুট করে নিয়ে যায় তারা। এর 17 দিন পর জোনের স্টোর ম্যানেজার 15 থেকে 20 জনকে আসামি করে থানায় ডাকাতির মামলা করেন। গেল বৃহস্পতিবার ও শুক্রবার ঘটনার সঙ্গে যুক্ত প্রধান 4 ডাকাতকে গ্রেফতার করা হয়। এখানে যে 4 জন ডাকাত ধরা পড়ছে, এই 4 জনই কিন্তু কুখ্যাত ডাকাত, অত্র এলাকার কুখ্যাত ডাকাত। প্রত্যেকের নামে 4টা-5টা করে ডাকাতি মামলা আছে। এদেরকে ধরা একটু কঠিন। আমাদের টিম আপনারা দেখছেন যে জেলের বেশে, তারপরে ছিন্নমূল হয়ে তারা বিভিন্ন জায়গায় দিনের পর দিন তারা সেখানে উৎপত্তি থেকে আমরা এই 4 জন ডাকাতকে ধরতে সমর্থ হই। অভিযানে মালামালের একাংশ উদ্ধার করা গেলেও অধিকাংশ স্ক্র্যাপ হিসেবে বিক্রি করে দেয় ডাকাতরা। জব্দ করা হয় ব্যবহৃত দেশীয় অস্ত্র, পিকআপ ভ্যান ও সিএনজি। ডাকাতির কাজে ব্যবহৃত যে ট্রাক এবং একটা সিএনজি এবং যে মালামালের এক অংশ, কারণ বেশিরভাগ মালামাল তারা বিক্রি করে ফেলছে স্ক্র্যাপ হিসাবে, সেগুলো আর এক অংশ আমরা উদ্ধার করতে পারি। গ্রেফতার 4 জনের মধ্যে 2 জন এর আগেও ওই এলাকায় কোরিয়ান ইপিজেডের অন্য একটি ডাকাতিতেও সম্পৃক্ত ছিল বলে জানায় শিল্প পুলিশ। ফেদুসলিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামিদের ভারতে পার করে দেয়া ফিলিং সামাকে গ্রেফতার করেছে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এসটিএফ। শনিবার ভোরে শান্তিপুর বাইপাস সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তদন্তকারীদের দাবি, ফিলিপ সীমান্তে মানব পাচার চক্রের সঙ্গে যুক্ত এবং টাকার বিনিময়ে অবৈধভাবে লোক পারাপারে জড়িত। এসটিএফ বলছে, গ্রেফতার এড়াতে অবৈধভাবে ভারতে ঢুকে আত্মগোপন করে সে। আজ পর্দা নামছে অমর একুশে বইমেলার শেষের আগের দিন শিশু প্রহরে ছিল খুদে পাঠকদের ভিড়। পাপেট শো, বায়োস্কোপ আর গল্প বলার আসরে উচ্ছ্বাসে মেতে ওঠে কচিকাচারা। প্রকাশকরা বলছেন, প্রত্যাশার তুলনায় বিক্রি কম। শুক্রবার রাতের বৃষ্টির প্রভাবে কিছুটা অগোছালো পরিবেশ থাকলেও শনিবার সময় মতোই খুলে দেওয়া হয় বইমেলা প্রাঙ্গণ। শেষ শিশু প্রহরে বাবা মায়ের হাত ধরে আসতে থাকে শিশুরা। আমি ফার্স্ট টাইম পাপেট শো দেখবো, দ্যাটস ওয়াই আমি এক্সাইটেড ছিলাম। ভূতের বই, অনেক রকমের বই ভালো লাগে। এখনো কিনি না, কিনবো। তোমরা সবাই কেমন আছো? বেলা 11:30টায় পাপেট শো শুরুর কথা থাকলেও বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় 12:30টায় শুরু হয় মূল অনুষ্ঠান। পাপেট শো, মাস্কট প্রদর্শনী সহ নানা আয়োজনে দেখা গেছে শিশুদের উচ্ছ্বাস। শনিবার শিশু প্রহরের শেষ দিন হলেও রোববার বিকাল 3টা থেকে রাত 8:45 পর্যন্ত থাকবে পাপেট শো। এটা
শেষ হয়ে গেলে অনেক কষ্ট লাগবে। আমার বই পড়তে অনেক ভালো লাগে। বইমেলা এসেছো, বই কিনেছো? হ্যাঁ, কিনেছি। রোববার পর্দা নামছে বইমেলার। রমজান মাসে মেলা হওয়ায় এবারের শেষ দিকে এসেও তেমন জমেনি আয়োজন। জনতার ঢলক সেরকম নেই। এখন দেখা যাচ্ছে বাচ্চারা বইমেলা আসতেই চায় না, তো আমাদের আসলে এমন কিছু করতে হবে যাতে বাচ্চারা যেন বইমেলায় আসে। তবে শেষ দিনে পাঠক সমাগম বাড়ার পাশাপাশি বিক্রি কিছুটা বাড়ার আশা প্রকাশক ও বিক্রেতাদের। যেমনটা আশা করেছিলাম তেমনটি অবশ্যই হয়নি। এবারের বইমেলা একটু ব্যতিক্রম পরিস্থিতির মধ্যে আমরা উদযাপন করছি। লেখক প্রকাশক কারোই প্রত্যাশা পূরণ হচ্ছে না। বিগত বইমেলাগুলোর তুলনায় অনেক কম, বইয়ের থেকে বরং মার্কেটের দিকে বেশি ঝুঁকে পড়েছে মনে হয়। শেষ দিনে রাত 9টা পর্যন্ত চলবে বইমেলা, এরপর প্রতীক্ষা আগামী বছরের। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব গ্লুকোমা সপ্তাহ। শনিবার সকালে ধানমন্ডির হারুন আই ফাউন্ডেশন হাসপাতালে দিবসটি পালন করে বাংলাদেশ গ্লুকোমা সোসাইটি। কর্মসূচিতে সচেতনতামূলক পোস্টার প্রকাশ ও লিফলেট বিতরণ করা হয়। গ্লুকোমা রোগীদের ফ্রি স্ক্রিনিং ও বিনামূল্যে চক্ষু সেবা প্রদান করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ গ্লুকোমা সোসাইটির সদস্য, নার্স, গ্লুকোমা রোগী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে ইতালিতে পালিত হয়েছে পবিত্র জুমাতুল বিদা। দেশটির প্রতিটি মসজিদে ছিল মুসল্লিদের উপচে পড়া ভিড়। বিস্তারিত ইতালি প্রতিনিধি মাকসুদ রহমানের তথ্যচিত্রে। এবারও ইতালিতে পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার পালিত হলো জুমাতুল বিদা। খ্রিস্ট ধর্মের আদিভূমি হলেও দেশটিতে রয়েছেন প্রায় 25 লাখ মুসলিম। জুমাতুল বিদায় শত শত মসজিদে ছিল মুসল্লিদের উপচে পড়া ভিড়। এক জামাতে স্থান সংকলন না হয় প্রায় প্রতিটি মসজিদে আয়োজন করা হয় একাধিক জামাত। অনেক জায়গায় মাঠেও অনুষ্ঠিত হয় জুমার নামাজ। প্রতিটি মসজিদে বাংলাদেশি প্রবাসীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভেনিসে গ্রান্ড মসজিদে জুমাতুল বিদা আদায় করলাম। সমগ্র মুসলিমবাসীর জন্য দোয়া এবং বাংলাদেশের জন্য দোয়া। আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আজকে রোজার শেষ জুমা, আমরা এখানে বড় একটা মাঠে নামাজ পড়ি, অনেক আনন্দ ভোগ করছি। কুরবানির নামাজ একসাথে হাজার মুসল্লির মাঝে একসাথে অংশগ্রহণ করেছি। এখানে আজকে মূলত আজকে দেশ এবং প্রবাসে সমগ্র মুসলিম জাতির জন্য বিশেষভাবে দোয়া করা হয়েছে। আল্লাহ পাক আমাদেরকে যেন ইসলামের কামিয়াবি করেন। জুমার নামাজ শেষে মসজিদে মসজিদে ইতালি, বাংলাদেশ সহ গোটা মুসলিম জাতির সুখ, সমৃদ্ধি, কল্যাণ, ঐক্য ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দিনটিতে ছুটি না থাকায় অনেকেই কর্মস্থল থেকে 2-3 ঘন্টা ছুটি নিয়ে নামাজ আদায় করেন। জুমাতুল বিদা স্মরণ করিয়ে দেয় রহমত, মাগফিরাত ও নাজাতের রমজান মাস শেষের পথে। তাই বাকি দিনগুলোতেও ইবাদত বন্দেগী, জাকাত, দান খয়রাত ও মানব কল্যাণের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করছেন মুসল্লিরা। সময় সংবাদ, ইতালি। মালদ্বীপে বাংলাদেশ ফোরাম মালদ্বীপের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাজধানী মালের গিয়াসউদ্দিন ইন্টারন্যাশনাল স্কুল অডিটোরিয়াম ও শনিবার সি বিল্ডিং এর হল রুমে 2 দিনব্যাপী ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি ডক্টর এইচ.এম. সোহেল। ইফতার অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির মালদ্বীপ শাখার সভাপতি মোহাম্মদ খলিলুর রহমান। ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি প্রবাসীদের সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। দক্ষিণ কোরিয়ার বাংলাদেশি অধ্যুষিত শহর আনসানে অনুষ্ঠিত হয়েছে ইপিএস বাংলা আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল। স্থানীয় সময় রোববার আয়োজিত এই অনুষ্ঠানে শতাধিক মুসল্লি অংশগ্রহণ করেন। এতে কোরআন তেলাওয়াত, ইসলামী সঙ্গীত সহ মোট 4 ক্যাটাগরিতে প্রতিযোগিতা হয়। মোট 50 জন প্রতিযোগী অংশ নেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের প্রাইজ মানি, গিফট ও সম্মাননা সার্টিফিকেট দেওয়া হয়। পাশাপাশি অংশগ্রহণকারীদের শুভেচ্ছা পুরস্কার দেওয়া হয়। প্রবাসে বসবাসরত মুসলমানদের মাঝে সম্প্রীতি ও পবিত্র কোরআনের প্রতি ভালোবাসা ছড়িয়ে দিতে আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান আয়োজকরা। পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে ফ্রান্সের রাজধানী প্যারিসে 7মবারের মতো আয়োজন করা হয়েছে ঈদ বাণিজ্য মেলা, ঈদ বাজার। প্রবাসীদের পাশাপাশি স্থানীয় ফরাসি ও অনেক পর্যটকও অংশগ্রহণ করেন এ বাণিজ্য মেলায়। আগামীতে এ মেলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন আয়োজকরা। প্যারিস থেকে ঈদ বাণিজ্য মেলা নিয়ে আরও জানাচ্ছেন মোহাম্মদ লুৎফুর রহমান বাবু। প্রতি বছরের মতো এবারও ফ্রান্সের রাজধানী প্যারিসে পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে ঈদ বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয়। অন্যান্য বছর এই মেলা প্লাস দো লা রিপাবলিকে অনুষ্ঠিত হলেও এবারের মেলা অনুষ্ঠিত হয় প্লাস দো লা বাস্তেলে। অভিবাসীদের নিয়ে কাজ করার সংগঠন সলিডারিটি আজ ফ্রান্স সাফ এই মেলার আয়োজক। এই মেলায় প্রায় 60টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। প্রতিষ্ঠানগুলোতে ঈদকে সামনে রেখে 3 পিস, শাড়ি, পাঞ্জাবির পাশাপাশি গহনা সহ দেশীয় খাবারেরও সমাহার ছিল।
মেলায় আয়োজন করা হয় নানা খেলাধুলারও। এতে নারী পুরুষের পাশাপাশি শিশুরা অংশগ্রহণ করে। বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। আয়োজকরা জানিয়েছেন মূলত নারী উদ্যোক্তাদের সুযোগ করে দেওয়ার জন্যই তাদের এই আয়োজন। ভবিষ্যতে তারা তা অব্যাহত রাখবেন। নারীদের এটার মাধ্যমে কিন্তু তারা স্বাবলম্বী হতে পারছে এবং বিশেষ করে ফ্রান্সে যখন থেকে আমরা শুরু করেছি দিনে দিনে কিন্তু নারী উদ্যোক্তা আরও বেশি হচ্ছে। এটা অবশ্যই একটা ইন্সপিরেশনের জায়গা। দিনব্যাপী আয়োজিত এই মেলায় ক্রেতাদের কাছ থেকে আশানুরূপ সাড়া পেয়েছেন বলেই জানিয়েছেন বিক্রেতারা। আর ক্রেতারা জানিয়েছেন এই মেলা কেনাকাটার পাশাপাশি তাদের কাছে এক মিলন মেলাও। সবাই মোটামুটি খুব হ্যাপি। বিশেষ করে আমি আমার ছেলে মেয়েকে নিয়ে আসি আমাদের বাংলাদেশের ঐতিহ্যগুলি দেখানোর জন্য এবং ঐতিহ্যপূর্ণ জামা কাপড়গুলি ওদেরকে পরিধান করাই, যে হ্যাঁ আমরা কেমন ধরনের পোশাক দেশে থাকলে পরতাম। বাংলাদেশের যে ঈদের কেনাকাটার যে আমেজটা আমরা প্রবাসীরা এটা পাই না, তো এখানে এসে ওই আমেজটা পাচ্ছি। সকাল থেকে অনেক সাড়া পাচ্ছি, ওয়েদারও ভালো, বাংলাদেশি কাস্টমারের পাশাপাশি বিদেশি কাস্টমার আনাগোনা অনেক বেশি। আর এখন আমাদের বিক্রির সময় আলহামদুলিল্লাহ আরও বেশি বিজি হবে। এখানে ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি প্লাস এখানে ডেকোরেশন সার্ভিস নিয়ে আমরা ভীষণ সাড়া পাচ্ছি। ইভেন আমাদের ফেসবুকে পেজ আছে। স্থানীয় ফরাসিদের পাশাপাশি বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি ও স্থানীয় অনেক পর্যটকরাও এই মেলায় উপস্থিত ছিলেন। প্যারিসের এই ঈদ বাণিজ্য মেলা শুধু কেনাকাটার জায়গাই নয়, বরং প্রবাসী বাংলাদেশিদের কাছে এক মিলন মেলাও, যেখানে হাজার মাইল দূরে থেকেও ঈদের আনন্দ আর সংস্কৃতির বন্ধনে একত্রিত হতে পারেন সবাই। প্যারিসের প্লাস দু লা বাস্তিল থেকে মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ। বাংলাদেশ পাকিস্তান ওয়ানডে সিরিজের খবর। অলিখিত ফাইনালের সামনে দাঁড়িয়ে দুই দল। সিরিজ বাঁচাতে খোলা নেই জয় ভিন্ন কোনো পথ। র্যাঙ্কিংয়ের কারণে পাকিস্তানের চেয়ে ম্যাচের গুরুত্ব বেশি বাংলাদেশের কাছে। অবশ্য এমন ম্যাচের আগের দিনে নাজমুল হোসেন শান্ত বাদে বাকিরা ছিলেন বিশ্রামে। ঘুরে দাঁড়াতে শান্ত সাইফদের ভুল শোধরাতে বললেন কোচ তালহা জুবায়ের। মিরপুরে ম্যাচ শুরু দুপুর 2:15টায়। শিক্ষক আছে, ছাত্র নেই। অলিখিত ফাইনালের আগে এমনই চিত্র। কোচিং স্টাফের সদস্যরা মাঠে আসলেও আসেনি স্কোয়াডে থাকা ক্রিকেটাররা। ব্যতিক্রম অবশ্য নাজমুল হোসেন শান্ত। শেষ এক বছরে একটা 50 নেই ওয়ানডে ক্রিকেটে। পাকিস্তান সিরিজের 2 ম্যাচেই পরাস্ত হয়েছেন গতির সামনে। তাই ফাস্ট বোলিংয়ের বিপক্ষেই এদিন ছিল শান্তর ব্যাটিং অনুশীলন। অবশ্য টাইগার টপ অর্ডারে থাকা বাকিদের অবস্থাও শান্তর মতোই। দ্বিতীয় ওয়ানডের ভরাডুবিতে তাই সাইফ শান্তদের দায় দিলেন কোচ তালহা জুবায়ের। শেষ ম্যাচে সুযোগ পেতে পারেন স্কোয়াডে থাকা সৌম্য সরকার। আপনার যখন 275-এর একটা টার্গেট আপনি চেস করতে নেমেছেন, অবশ্যই আপনার টপ 4-এর থেকে একজনের 40-50 ওভার্সের মধ্যে ঢুকতে হবে, একজনের একটা বড় ইনিংস খেলতে হবে, যেইটা আমাদের ল্যাকিং ছিল লাস্ট গেমে। সো আমাদের আর্লি 3 উইকেট পড়ে গেছে। সো 4 ওভার 3 বলের মধ্যে আমার 3 উইকেট পড়ে গেছে। তারপরে আবার একটা বৃষ্টির একটা ইন্টারাপশন। সো আপনি 10 ওভারে যদি 3 উইকেট চলে যায় তাহলে ওয়ানডে ক্রিকেটে জেতার পসিবিলিটিটা অনেক কমে যায়। বাংলাদেশের মতো পাকিস্তান দলও এদিন হোটেল বন্দির সময় কাটায়। দ্বিতীয় ম্যাচে দলটার প্রত্যাবর্তন আত্মবিশ্বাস যোগাবে। একই ধারাবাহিকতা ধরে রাখতে চাইবে সিরিজ নির্ধারণী ম্যাচেও। সালমান আগার রানআউট বিতর্ক উত্তাপ ছড়িয়েছে এই সিরিজে। শাস্তি পেয়েছেন পাক ব্যাটার, তবে উত্তাপ তো রয়ে গেছে। সিরিজ নির্ধারণী ম্যাচে সেরাটা দিতে চাইবে অতিথিরাও। সেরাটা দেওয়ার বিকল্প নেই বাংলাদেশের সামনেও, তবে ফলাফল পক্ষে আনতে উন্নতি আনতে হবে ব্যাটিং ইউনিটে। তালহা জুবায়েরও মনে করেন ভুল ত্রুটি কম করলেই সিরিজ নিশ্চিত করা সম্ভব। দেখেন, পাকিস্তান প্রথম ম্যাচ থেকে যেই শিক্ষাটা নিয়ে ওরা ব্যাটিং করেছে, কিংবা ওরা যেই ভুলটা থেকে ওরা ওগুলো ভুল শুধরে সেকেন্ড ম্যাচে কামব্যাক করেছে। সো আমরাও সেকেন্ড ম্যাচে আমাদের ভুল ছিল, ওই ভুলগুলো যদি আমরা ওভারকাম করতে পারি, সো মিস্টেকের সংখ্যা যার বেশি কম থাকবে তার দিকে গেমটা থাকবে। সো আমাদের যেই ভুলগুলো ছিল ব্যাটিংয়ে বলেন বোলিংয়ে বলেন, ওই জায়গাগুলো যদি আমরা মিনিমাইজ করতে পারি তাহলে আমাদের দিকে গেমটা থাকবে। 2027 বিশ্বকাপে সরাসরি জায়গা পেতে প্রতিটি ওয়ানডেই গুরুত্বপূর্ণ টাইগারদের জন্য। এপ্রিলে আরও 3 ওয়ানডে আছে নিউজিল্যান্ডের বিপক্ষে। এরপর মে মাসে হালনাগাদ হবে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিং। সাব্বির মিথুন, সময় সংবাদ। শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। এদের আগে উৎসব ভাতা সহ মাসিক সম্মানী পেলেন ইমাম পুরোহিতরা। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ প্রধানমন্ত্রীর। সব ধর্মের মানুষ মিলে শান্তিপূর্ণ দেশ গড়ার প্রত্যয়। 30 এপ্রিল পর্যন্ত চলবে সংসদের প্রথম অধিবেশন। সংস্কারের বিষয়ে ফয়সালা হবে সংসদে, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনা করবে বিরোধী দল। ট্রেনের টিকিট ব্যবস্থাটা মোটামুটি আগের তুলনায় ভালো।
ট্রেনে স্বস্তির ঈদযাত্রা, সড়কে তৎপর পুলিশ। লঞ্চে চাহিদা মতো তেল না পাওয়ার অভিযোগ, গণপরিবহনে পর্যাপ্ত জ্বালানি সরবরাহের প্রতিশ্রুতি মন্ত্রীর। এই ছিল প্রবাসের সময়, সঙ্গেই থাকুন সময়ের।